যাই হোক দাদা, আমরা এখন একটু একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাব সরাসরি। আপনার কথা দিয়ে আপনি এক সময়ে আপনাকে প্রকাশ করেছেন এভাবে, আপনার ভাষা থেকেই পড়ছি: মাই পেইন্টিংস আর দ্য ইমেজেস অফ মাই লাইফ, মাই ওয়ার্ক ইজ আ কনস্ট্যান্ট এন্ডেভার টু উইন ফ্রিডম ফ্রম পেইন, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডেকাডেন্স। এখানে আমি এইটাকে দুটো ভাগে ভাগ করে দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আপনার পেন্টিং যদি আপনার জীবনের ইমেজ হয়, আমরা দেখি আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনার শিল্পকর্ম অনেকটাই বিমূর্ত, এবং বিমূর্ত শিল্পকর্ম শিল্পীর সাহায্য ছাড়া, শিল্পীর ব্যাখ্যা ছাড়া সাধারণের কাছে বোধগম্য হয় না। এখন আপনার এই পেন্টিং যদি আপনার ইমেজ হয়, এবং আমরা যদি সাধারণ মানুষরা যদি সেই ইমেজ, সেই শিল্পকর্ম বুঝতে না পারি, তাহলে আপনার ইমেজ তো আমাদের কাছে ধরা দিচ্ছে না। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই, যেটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, বুঝতে পারি না, সেই ইমেজটা একটু যদি তুলে ধরেন। আর আমার একই সঙ্গে আমি দ্বিতীয় প্রশ্নটা করে রাখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার শিল্পকর্ম হচ্ছে হতাশা থেকে মুক্তির চেষ্টা। তো এই কথাগুলো আপনি অনেক দিন আগে বলেছেন, কিন্তু আপনি কি নিজেকে মুক্ত, স্বাধীন মনে করেন না? আপনি কি কোনো কারণে এখনো হতাশ? প্রথমত কথা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বলে কিছু জিনিস পৃথিবীতে নেই। আমি এই অ্যাবস্ট্রাক্ট কথাটা আমার কোনো ডিকশনারিতে নেই, অ্যান্ড বিমূর্ত বলেও কিছু আমার ডিকশনারিতে নেই। পৃথিবীতে সব কিছুই মূর্ত, মানে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, বিমূর্ত শিল্প বলে আমরা একটা নাম দিয়েছি, কিন্তু বিমূর্তটা কিন্তু মোর রিয়েলিজম। আমি যদি এই চার গ্লাসটা আঁকি যেভাবে আছে, তাহলে সবাই দেখে বলবে যে এটা একটা চায়ের গ্লাস এবং চা আছে, এটা রিয়েলিস্টিক পেন্টিং। আমি যদি এখন এই দেখুন, এই চায়ের মধ্যে বিভিন্ন এই আশেপাশের দেয়ালের আলো ছায়া খেলা করেছে, আমি যদি শুধু এইটুক অংশ নিয়ে এই যে আলো ছায়ার খেলাটা, যেটা একটা হালকা ব্রাউন কালার করেছে, এটাকে নিয়ে যদি আমি একটা বড় ক্যানভাসে আঁকি, কে যদি বলি এ কাপ অফ টি, আপনি তখন বলবেন ওই টিটা কই। কিন্তু আমার অনুপ্রেরণা তো এখান থেকে আসলো, ইট ইস এ সুপার রিয়েলিজম। আমি রিয়েলিস্টিক থেকে ভিতরে আরও গভীরে গভীরে যে সত্যটা আছে সেটাকে আপনি, তো সেই জন্য অ্যাবস্ট্রাক্ট বলে কিছু নেই। একটা দূরের থেকে একটা আপনি পাথরের টুকরো তুলে দেখেন, একটা পাথরের টুকরো বা ইটের টুকরো, কিন্তু সেটাকে আপনি যখনই ম্যাগনিফাই গ্লাসে নিয়ে দেখবেন, দেখবেন ওর মধ্যে হাজার রকম রং আছে। তো কোনো শিল্পী যদি সেইভাবে নিয়ে আঁকে এবং বলে এ পিস অফ স্টোন, তা বলবেন তো একটু বিমূর্ত হয়েছে, কিছু বুঝি না। আর এটা হচ্ছে একটা উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে আধুনিক শিল্প, আমরা এই পৃথিবীতে যদি যখন দেখি যে একটা দূরে গ্রাম দেখা যাচ্ছে, তাল গাছ, একটা নদীতে বয়ে যাচ্ছে পালতোলা নৌকা, যেটা দেখে আমার অভ্যস্ত, তো বলে যে বাহ, সুন্দর সিনারি এঁকেছে, তাই না? এই তো আমাদের দেশের গ্রামটা এরকম ছিল। দিস ইজ এ রিয়েলিস্টিক পেন্টিং। ক্যামেরা আবিষ্কার যখন হলো, তখন শিল্পের ধারাটা বদলে গেল আর কি। তো সমাজের বিবর্তনের সাথে সাথে এই সমাজ শিল্পীরা আরও কিছুটা এগিয়ে থাকে চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, এবং শৈল্পিক কর্মকাণ্ডকে উপস্থাপনের দিক থেকে। তো আপনি যখন অসুখ করে, আপনি যখন ডাক্তারের কাছে যান, গিয়ে কী বলে যে আমার তো শরীরটা ভালো লাগছে না। তো ডাক্তার বলে কেন, কী মনে হচ্ছে? একটু বুকের ডান দিকে ব্যথা, একটু ঘাড়ে ব্যথা হচ্ছে, একটু বুক ধরফর করে। তো তখন ডাক্তার কিছু টেস্ট করে ওষুধ দিল। আপনি কি ডাক্তারে জিজ্ঞাসা করেন যে কেন, আমি তো বুঝতে পারলাম না কেন ওষুধ দিচ্ছেন? বা আপনার জমি নিয়ে সমস্যা, আপনি কোনো উকিলের কাছে গেলেন, যে বলে ভাই আমার তো জমি নিয়ে সমস্যা, যে বলে ঠিক আছে দলিল দস্তাবেজ নিয়ে আসো, আমি দেখছি। দেখে বললে ঠিক আছে, পয়সা করি দাও কিছু, আমি দেখছি তোমার কেস, তোমার জমি ঠিক হয়ে যাবে। আপনি উকিলকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি একটু বুঝাই দেন না কেমনি কী করবেন? তো বলে এটা তো তোমার প্রফেশন না। তো এখন উকিলের যে প্রফেশন ওকালতি করা, ডাক্তারের যে প্রফেশন ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারের যে প্রফেশন ইঞ্জিনিয়ারিং করা, শিল্পের প্রফেশনও একটা শিল্প সৃষ্টি করা। এখন সাধারণ যারা দর্শক আছেন, তারা
দুম করে একটা কোনোদিন কোনো প্রদর্শনীতে যান নাই, বা শিল্প সম্পর্কে একটা লেখা পড়েন নাই, বা 10 জন শিল্পীর কোনো ছবি দেখেন নাই, বা আজীবন মানুষ তো এই পৃথিবীতে সভ্যতা আসার আগে, তথাকথিত সভ্যতা আসার আগে, মানুষ যখন কোনো ভাষাই আবিষ্কার হয়নি, যখন মানুষ আগুন জ্বালাতে জানতো না, শস্য উৎপাদন করতে জানতো না, তখনও তারা ছবি এঁকেছে। মিলিয়ন বছর আগেও আলতামিরা কেবে তারা ছবি এঁকেছে। তো দাদা, এই প্রসঙ্গে যদি কিছু মনে না করেন, আপনি আপনার কষ্টের কথা, বেদনার কথা, কি বেদনা সেটা জানতে পারিনি এখনো, কিন্তু বেদনার কথা বললেন। আপনাদের মতো মানুষের সম্পর্কে আমাদের সাধারণের কৌতূহলের কোনো সীমা নেই। আজকের এই বিরল মুহূর্তে, বিরল আপনার সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে যদি সেই রকম আপনার দু একটা আনন্দ এবং দু একটা বেদনার কথা আমাদের সঙ্গে শেয়ার করেন। না, বেদনার কথা এটা তো খুবই ব্যক্তিগত, এটা বোধহয় নীরবে থাকাই উচিত আর কি। খুব ব্যক্তিগতটা আমরা, আপনি না বলতে চাইলে আমরা শুনতে চাইবো না। আমরা যে একটা কথা শুনে আসছি যে আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়ে যায়, দুঃখ ভাগ করলে অর্ধেক হয়ে যায়। তো আজকে আমরা হয়তো সেই অতীত বেদনায় আমরা কোনো প্রলেপ লাগাতে পারবো না, কিন্তু তবুও যদি আজকে আমরা সবার হয়ে আপনার সঙ্গে একটু আপনার বেদনার অংশীদার হই। মানে 75-এ আমি কিছু কাজ করেছিলাম, এই বিভিন্ন ধাতব যন্ত্রপাতি, তামা, পিতল, মানে যেগুলো সচরাচর ছবিতে ব্যবহার হয় না, সেই সব জিনিসগুলো দিয়ে একটা মেটাল কোলাজ একটা সিরিজ করেছিলাম আর কি আমি আমার প্রদর্শনীতে। আমাকে সেই সময় এই ধরনের কাজ কেউ করতো না, আমাদের উপমহাদেশেই কেউ করতো না। তো ওই কাজগুলোর জন্য আমাকে প্রথম আমাকে চেনে, এবং এখনও অনেকে, যেরকম আপনি ওই মাথায় পেরেক লাগা কথাটা, সেই ছবির কথা আপনাকে বললাম, দেখেছেন, যেরকম আমি হঠাৎ এই 2-1 বছর আগে লস অ্যাঞ্জেলেস একটা মলে গিয়েছি, তো একটা বনসাই দোকানে, তো আমার সাথে এক বন্ধু ছিল, তার একটা বনসাই লাল হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ওই বনসাইটা লাল হয়ে যাচ্ছে বলে, তো সে বলল যে এই গাছটা ভালোবাসা পাচ্ছে না, এই গাছটাকে ভালোবাসা দিতে হবে, তাহলে পরে ও আবার সজীব হবে আর কি। তো বলতে বলতে বললো যে আপনারা কি ইন্ডিয়ান কিনা, বলে না, বাংলাদেশ কোথায়, তো কী নাম? তো আমি বললাম যে কালিদাস কর্মকার। তো কালিদাস কর্মকার শুনে লোকটা হঠাৎ চমকিকে লাফ দিয়ে ওঠে, আমার পা ধরেছে, বলে একটু নমস্কার জানান। সেই বলে আমি তো যখন চলে আসি আজ থেকে 20 বছর আগে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি আপনার প্রদর্শনীর একটা পোস্টার নিয়ে এসেছিলাম, সেই পোস্টারটা এখনও বাঁধানো আছে। আমি কিছু পোস্টার বলে যে ওই চোখ বাঁধা, চোখে পেরেক লাগানো আর গলা দিয়ে শিকড়, লাল রঙের পোস্টার ছিল, সেইটা এখন আমার বাঁধানো আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পোস্টারটা দেখে আমি মনে জোর পাই, আমি কাজে আসি। তো ইটস ভেরি মানে ইন্টারেস্টিং ফিলিং আর কি, যে একটা পোস্টার সে আমেরিকায় আসছে আজ থেকে 20 বছর আগে নিয়েছে, এখনও সে বাঁধিয়ে রেখেছে। তো এই ছবিটা আমি 75-এ 15ই আগস্টে রাত্রি 3টে অবধি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, শিল্পী নিতুন কুণ্ডুর সাথে গেটে কিছু ডেকোরেশন করছিলাম, কারণ তারপরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে যাবেন। তো 3টার পরে বাসায় চলে আসি। ঠিক 5টা নাগাদ ছাত্রলীগের কয়েকজন ছেলে এসে দরজা নক করে বললে শিগগির রেডিও খোলেন, তো বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। তো রেডিওটা একটা ফিলিপস পুরনো রেডিও ছিল, তো সেটা খোলার পরে তো ওই মেজর ডালিমের ওই ভাষণটা তখন শুনতে পাই আর কি। তো সেই ঘটনার পরে আমি এই কাজটা করে, এখানে আমি শেখ মুজিবেরই দিতে চেয়েছিলাম, কিন্তু তখন শেখ মুজিবের নামই তো উচ্চারণ করা যেত না, প্রতিচ্ছবি হতে পড়ে গেল। এই জন্য নিজের মাথা তুলে এটা ফটোগ্রাফটা করেছিল আমাদের দেশের খুব বিখ্যাত ফটোগ্রাফার আনোয়ার হোসেন এবং ওর ওয়াইফ ডলি আনোয়ার। হ্যাঁ, ডলি আনোয়ার, ওরা দুজন ছবিটা তুলেছিল। আর ওই শিকড় যেটা, এটা রমনা পার্কের ওই ছোট ছোট বাঁশ গাছের কিছু শিকড় তুলে ফেলে দিয়েছিল, সেগুলো এসে দুটো কম্পোজ করে আমি, এর কনসেপ্টটা হলো যে আমরা যদি একটা গাছ থেকে ফুল এবং ফল আশা করি, যে সেই গাছের শিকড়টা মাটির ভিতরে থাকতে হবে, এবং সেই শিকড়ে সার, জল যা দেওয়ার, এটা তাকে লালন করতে হবে। আমরা ফুল ফল চাবো, কিন্তু মাটি থেকে শিকড় উপরে ফেলবো, সেই গাছে তো ফলও দেবে না, ফুলও দেবে না। তো দেশ স্বাধীন হয়েছে একটা
বিপ্লবের মাধ্যমে 71 সনে তারপরে সেই 71 সনের দেশ স্বাধীনতার পরে আমাদের দেশে কিছুই ছিল না, একটা অ্যালুমিনিয়ামের বাটিও তৈরি হতো না, এক গজ লং ক্লথ কাপড় তৈরি হতো না। তো সেই বাংলাদেশ আজকে এগিয়ে গেছে এবং পৃথিবীর এখন সেকেন্ড পজিশন অ্যাপারেল গার্মেন্টসে আর কি। কিন্তু সেই সময় মাত্র 4 বছরের মাথায় যে দেশের জনককে, জাতির জনককে যেভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছিল, এটা একটা বিরাট বেদনা। এবং এইটা আমি তখন আমার ওই একটা ছবির মাধ্যমে আমি প্রকাশ করতে চেয়েছি আর কি। এবং এই পোস্টারটা যখন এক্সিবিশনে লাগানো হয় তখন ওই যারা ছেলেরা লাগাচ্ছিল তাদের পুলিশে ধরে নিয়ে যায় যে এটা কী লাগাচ্ছ আর কি। তারপর দিকে রমনা থানা থেকে ছাড়িয়ে আনতে হয় আর কি। প্লাস একটা ছবি ছিল আমার নিহত সূর্যমুখী বলে, একটা আমি সূর্যমুখী ফুল এঁকেছিলাম লোহা টোহা দিয়ে, একটা বুলেট পেস্ট করে দিয়েছিলাম নিহত সূর্যমুখী। এটা শেখ মুজিবকে স্মরণ করে আমি এঁকেছিলাম নিহত সূর্যমুখী। যারা এসে সেই রাতের অন্ধকারে ট্যাঙ্ক নিয়ে মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তাদের জন্য একটা রাহু বলে আমি একটা ছবি এঁকেছিলাম।